হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আজকে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব। যে ভিডিওটা সাধারণত আমার যারা সাবস্ক্রাইবার আছো তাদের মধ্যে থেকে অনেকেই রিকোয়েস্ট জানিয়েছে যে স্যার যদি আমাদের দশম শ্রেণীর চ্যাপ্টার 5 অর্থাৎ ভারতবর্ষ বা ইন্ডিয়া সম্পর্কে যদি একটা ভিডিও দেন তাহলে কিন্তু আমাদের খুব ভালো হয়। তাহলে চলো শুরু করি। তো এই ভারতবর্ষ সম্পর্কে ভিডিও দেওয়ার আগে আমাদের একটুখানি দেখতে হবে যে এটা দশম শ্রেণী, যে কোনো রাইটারের বই। অর্থাৎ এখানে দেখো ভূগোল, দশম শ্রেণী ভূগোল পরিচয়, এই সমরেন্দ্রনাথ মোদক, এই রাইটারের বইটা সাধারণত অনেক স্কুলে চলছে, এক এক স্কুলে কিন্তু এক এক রকম বই চলছে। তো আমরা সেই বই যাই হোক না কেন, চ্যাপ্টারটা কিন্তু সেই এক ভারতবর্ষ। অর্থাৎ ভারতবর্ষ সম্পর্কে ভিডিও দেওয়ার আগে একবার মনে হচ্ছে না যে এই ভারতবর্ষ সম্পর্কে যেই বলেছি ভিডিও দিতে হবে, তখন মনে হচ্ছে না যে ভারতবর্ষ সম্পর্কে ভিডিও দেওয়া ভীষণই কঠিন ব্যাপার। কিন্তু সেই ভারতবর্ষে কত কি আছে সেইগুলো সম্পর্কে ভিডিও দিতে গেলে সাধারণত আমাদের অনেক কিছুই ভাবতে হবে। কিন্তু সেই ভাবার আগেও আমাদের একটু মনে হতে পারে না যে এই ভারতবর্ষ সম্পর্কে জানা মানেই একটা মহাদেশ তথা উপমহাদেশ সম্পর্কে জানা। কারণ কি, এই ভারতবর্ষে একটা মহাদেশে যা কিছু আছে, একটা উপমহাদেশে যা কিছু আছে, ঠিক ভারতবর্ষের মধ্যেও সেই রকম কিছু আছে, যার জন্য আমরা ভারতবর্ষকে একদিকে মহাদেশও বলতে পারি আর উপমহাদেশের সঙ্গেও তুলনা করতে পারি। তাহলে চলো এবার শুরু করি। তো এই শুরু করার আগে আমি তোমাদের এই চ্যাপ্টারে যেটুকু আমরা পড়াবো, অর্থাৎ এই ভারতবর্ষের চ্যাপ্টার থেকে যেটুকু পড়াবো তার উপরে অনেকগুলো কোশ্চেন সিলেক্ট করে রেখেছি। যে কোশ্চেনগুলো সাধারণত আমাদের মাধ্যমিক, অর্থাৎ 2025 সাল শেষ হয়ে গেছে, 2026 সালের মাধ্যমিক পরীক্ষার কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ সেই কোশ্চেনগুলো হবে। সেই কোশ্চেনগুলো কিন্তু বোর্ডে আমি কিছু লিখে রেখেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এগুলো সাধারণত আমাদের সেকেন্ড সামেটিভের পরীক্ষায় কিন্তু খুব কাজে লাগবে। তাহলে সবাই এই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আলোচনা করবে, পড়বে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। দেখো, এই চ্যাপ্টারটায় যাওয়ার আগেই আমাদের প্রথমে পড়ে নিতে হবে যে এই ভারত, এই অ্যাটলাস বইতে তোমরা ভারত দেখেছো। আর এই ভারতবর্ষ সাধারণত এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে অবস্থিত। এটি মহান ও সুপ্রাচীর দেশ। ভারত আমাদের জন্মভূমি, অর্থাৎ আমরা ভারতবর্ষে জন্মেছি, এটা আমাদের মাতৃভূমি বা জন্মভূমি। তো ভারতবর্ষের ভৌগোলিক অবস্থান, ভূপ্রকৃতি, নদ নদী, হ্রদ, উপহ্রদ, জলবায়ু, মাটি, স্বাভাবিক উদ্ভিদ, কৃষি, শিল্প, এই পরিবহন, জনসংখ্যা ক্ষেত্রে বৈচিত্র্য এবং বিচ্ছিন্নতার কারণে ভারতবর্ষকে সাধারণত পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলা হয়। তো এখানেও কিন্তু কোশ্চেন লুকিয়ে রয়েছে, এগুলো আমি বোর্ডে লিখেছি, তোমাদের সাথে শেয়ার করব। আর বৈচিত্র্যের মধ্যে এই একতা আমাদের বৈশিষ্ট্য, আমাদের দেশের একটা বৈশিষ্ট্য আছে যে বৈচিত্র্যের মধ্যে একতা। এটা রাখতে গেলে সাধারণত একটা মহান দেশ তৈরি করতে গেলে কিন্তু এটা অবশ্যই প্রয়োজন হয়। এবার দেখো, নামকরণ। বিশ্ববাসীর কাছে ভারত নানা নামে পরিচিত। ভারতবর্ষ, ইন্ডিয়া, হিন্দুস্তান, সম্ভবত এই 3500 বছর আগে ভারত বা ভরত রাজার নাম অনুসারে আমাদের দেশের নাম হয়েছে ভারতবর্ষ। গ্রিক শব্দ ইন্ডোল, অর্থ ইন্ডোস বা সিন্ধু নদ অঞ্চলে বসবাসকারী থেকে এই ইন্ডিয়া নামের উৎপত্তি হয়েছে। হিন্দু ধর্মাবলম্বী নাগরিকদের প্রাধান্যের জন্য এই দেশকে হিন্দুস্তানও বলা হয়ে থাকে। সরকারিভাবে ইন্ডিয়া ও ভারত উভয় নামই স্বীকৃত। অর্থাৎ ভারতবর্ষ আর ইন্ডিয়া নামে কিন্তু আমাদের সমস্ত কিছু সার্টিফিকেট, সমস্ত স্কুল কলেজের অ্যাড্রেসের অর্থাৎ নামের নিচে কিন্তু আমাদের কোনো যদি রাজ্যের হয় রাজ্যের নাম, আর যদি দেশের, গোটা দেশের উপর বেস করে হয় তাহলে তার নাম ইন্ডিয়া বা ভারতবর্ষ লেখা আছে। সমস্ত পেপারসপত্রেও কিন্তু সেই লেখাটাই আছে। ভারতবর্ষের অবস্থান দেখো, দক্ষিণে এই 6 ডিগ্রি 45 অর্থাৎ 45, উত্তর ইন্ডিয়া পয়েন্ট থেকে উত্তরে 37 ডিগ্রি 6 উত্তর ইন্ডিয়া কল অক্ষরেখা, এবং পশ্চিমে 68 ডিগ্রি 7 পূর্ব মতি থেকে পূর্ব 97 ডিগ্রি 24 পূর্ব বা পৃথিবী দাগিমা রেখার মধ্যে অবস্থিত। কর্কটক্রান্তি রেখা 23 ডিগ্রি অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তরকে উত্তর দক্ষিণে দুটি ভাগ করেছে। এটি গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, এই 8টি রাজ্যের উপর অবস্থিত, রাজ্যের ওপর দিয়ে বিস্তৃত।
32°3 পূর্ব দ্রাঘিমা রেখাকে প্রমাণ দ্রাঘিমা রূপে ধরা হয়েছে, যা ভারতকে পূর্ব পশ্চিম সমান দুটো ভাগে ভাগ করেছে। এবার দেশের সীমানা, এবার এই দেশের সীমানা বলতে গেলেই আমাদের কিন্তু আমাদের দেশের চারপাশটা ভাবতে হবে। অর্থাৎ দেশের উত্তরাংশ স্থলভাগ, দক্ষিণাংশ জলভাগ বিস্তৃত, আর স্থলসীমা পশ্চিমে পাকিস্তান, উত্তরে আফগানিস্তান, চীন বৃহত্তম, নেপাল, ভুটান, পূর্বে মায়ানমার, বাংলাদেশ এবং দক্ষিণে শ্রীলঙ্কা, মালদ্বীপ ক্ষুদ্রতম। এই 9টি প্রতিবেশী দেশ অবস্থিত। আর স্থলসীমার মোট দৈর্ঘ্য 15,200 কিমি। আর তারপরে আসি জলসীমা। দক্ষিণাংশে দ্বীপপুঞ্জ সমূহ 3 দিকে 7,517 কিমি জলভাগ বেষ্টিত। দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে আরব সাগর ও পূর্বে বঙ্গোপসাগর ছাড়াও কিছু উপসাগর আছে, যথা গুজরাট কচ্ছ উপসাগর, কাম্বে বা খাম্বাত উপসাগর, ভারত শ্রীলঙ্কার মাঝে মান্নান উপসাগর, পক উপসাগর বা পক প্রণালী। এই জন্য ভারতকে উপদ্বীপও বলা হয় যায়। আমি প্রথমেই বলেছি ভারতবর্ষ সম্পর্কে জানা মানে উপদ্বীপ সম্পর্কে জানা। তো বিস্তার লাদাখ কন্যাকুমারী রেখা দক্ষিণ উত্তর দক্ষিণ 3,214 কিমি এবং গুজরাট অরুণাচল প্রদেশের পূর্ব পশ্চিমে 2,933 কিমি বিস্তৃত। ক্ষেত্রফল ভারতবর্ষের বা ভারতের মোট ক্ষেত্রফল 32,87,263 বর্গ কিমি, যা পৃথিবীর মোট আয়তনের প্রায় 2.4% অর্থাৎ 2.4 ভাগ। ক্ষেত্রফলে রাশিয়া, কানাডা, চীন, যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও অস্ট্রেলিয়ার পর সপ্তম এবং এশিয়ায় তৃতীয়। এর মধ্যে 78,114 কিমি লাদাখ, জম্মু ও কাশ্মীরের পশ্চিমাংশ, পাকিস্তান এবং 42,735 কিমি লাদাখ উত্তর পশ্চিম চীন দখল করে আছে। তো দেখো এর মধ্যে কিছু কিছু জায়গা কিন্তু চীন কিছুটা দখল করেছে, পাকিস্তান কিছুটা দখল করেছে। এই জন্য আমার দেশে কিন্তু মাঝে মাঝেই কিন্তু অশান্ত হয়ে ওঠে, অর্থাৎ বর্ডার এলাকা দিয়ে সাধারণত কিছু কিছু জায়গায় অশান্ত হয়ে ওঠে। তো সাধারণত এইগুলো সাধারণত কিছু কিছু দেশের আগ্রাসী নীতির জন্য এগুলো হয়ে থাকে। আর আমাদের দেশের চারিপাশটা সাধারণত দেখো আমাদের উত্তরে হিমালয় পর্বত প্রাচীর দিয়ে ঘেরার মতো রয়েছে, আর 3 দিকে সমুদ্র দিয়ে ঘেরা। তো আমাদের এই প্রাকৃতিক দিক থেকে আমাদের দেশটা কিন্তু বেশ সুরক্ষিত, কিন্তু তা সত্ত্বেও কখনো কখনো আমাদের দেশ অশান্ত হয়ে ওঠে, অর্থাৎ আমাদের দেশের সীমান্তবর্তী অঞ্চল কিন্তু কিছু কিছু কারণের জন্য অশান্ত হয়ে ওঠে। তো দেখো এবার চলে আসবো যে ক্ষেত্রফল রাশিয়া, কানাডা, চীন, যুক্তরাষ্ট্র, ব্রাজিল অস্ট্রেলিয়ার পর সপ্তম এবং এশিয়ার তৃতীয়। এর মধ্যে 78,142 কিমি লাদাখ ও জম্মু কাশ্মীরের পশ্চিমাংশ পাকিস্তান দখল করে রয়েছে এবং 42,753 বর্গ কিমি লাদাখ উত্তরাংশ চীন দখল করে রয়েছে। এবার আমাদের চলে আসি রাজধানী, অর্থাৎ নতুন দিল্লি হলো ভারতীয় যুক্তরাষ্ট্রের রাজধানী, অর্থাৎ আমাদের দেশকে পরিচালনা করে আমাদের দিল্লি, অর্থাৎ আমাদের রাজধানী শহর। আমাদের রাজধানী শহর দিল্লিতে অবস্থিত, ঠিক আমাদের দেশের মাঝখানে অবস্থিত, যেটা শাসন করার পক্ষে কিন্তু আমাদের দেশ শাসন করার পক্ষে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই স্থানটি। এশিয়া মহাদেশের দক্ষিণাংশে ভারত সহ পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কার ভূপ্রাকৃতিক জলবায়ু, আর্থ সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সাদৃশ্য দেখা যায়। তো 6টি দেশের মধ্যে একেবারে মধ্যভাগে অবস্থিত ভারত ক্ষেত্রফল, জনসংখ্যা এবং প্রভাব প্রতিপত্তি সবচেয়ে বেশি। ভারত হলো এই অঞ্চলের মধ্যে চালিকা শক্তি, তাই এই অঞ্চলটাকে ভারতীয় উপমহাদেশও বলা হয়। আমাদের এই মহাদেশের মধ্যে যে কতগুলো দেশ রয়েছে সেই দেশের মধ্যে ভারতকে যদি আলাদাভাবে ধরা হয় তখন মনে হয় যেন ভারতই একটা উপমহাদেশ। এই জন্যই, এই কারণের জন্য, এত কিছু বৈচিত্র্যের জন্যই সাধারণত ভারতবর্ষকে উপমহাদেশও বলা হয়। এবার চলে আসি আমরা ম্যাপে। দেখো এই ম্যাপটা সাধারণত অনেক সময় আমরা ম্যাপ পয়েন্টিং করতে গিয়ে ভীষণ অসুবিধার মধ্যে পড়ি। তো আমরা যদি বইটাকে ধরো আমি এরকম করে পড়ছি, তো ম্যাপটা এরকম করে খুঁজলে আমার পূর্ব দিক মনে হচ্ছে এটা আর পশ্চিম দিক মনে হচ্ছে এটা, কিন্তু আসলে সেটা নয়। আমরা যদি ঠিক এই বইটাকে যদি ঠিক কেমন ঘড়ি কোন দিকে ঘুরে, এই দিকে ঘোরে, কিন্তু ঘড়ি যেদিকে ঘোরে এই দিকে না ঘুরিয়ে যদি আমরা যদি ঘড়ি এটাকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ করি,
একটুখানি, তাহলে দেখো কি হয়ে যাবে, আমাদের কিন্তু পূর্ব দিকটা পেয়ে যাব। তাহলে ঠিক বইটা আছে এমন, আমরা এমন ঘোরাবো না, ঠিক ঘড়ি যেদিকে ঘুরছে সেদিকে নয়, ঠিক ঘড়ি যেদিকে ঘোরে না, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ এরকম ঘোরাবো। এইরকম ঘোরালে আমার এই চিত্রটা কিন্তু ঠিক এরকম ব্যাপার আসবে, ঠিক এরকম ব্যাপারটা আসবে। তো এরকম ব্যাপারটা আসলেই আমি কিন্তু সহজেই আমাদের পূর্ব দিকে কোন কোন দেশ রয়েছে, আবার পশ্চিম দিকে কোন কোন দেশ রয়েছে, সেগুলো কিন্তু দেখো খুব সুন্দরভাবে আমরা কিন্তু পেয়ে যাব। তো এগুলো যদি আমরা একটুখানি জেনে নিই, তাহলে আমাদের ম্যাপ পয়েন্টিং করাতে কিন্তু খুব সুবিধা হবে। তো তাই আমরা বইটাকে যখনই আমরা এরকম পড়বো, বইটাকে কি করব, অ্যান্টি ক্লকওয়াইজ একটুখানি এক পাক ঘুরিয়ে নেবো, মানে এক পাক নয়, জাস্ট একটুখানি হাফ রাউন্ড ঘুরিয়ে নেবো। ঘুরিয়ে নিলে দেখো এই ম্যাপটা কিন্তু আমাদের সোজা হয়ে গেল আমাদের দিক থেকে, অর্থাৎ আমাদের এবার ম্যাপ পয়েন্টিং করতে সুবিধা হবে। তো চলো, স্বাধীনোত্তর ভারতে রাজ্যগুলির বিন্যাসের সংক্ষিপ্ত ইতিহাস। 1947 সালে স্বাধীনতার প্রাক্কালে ভারত 3 ধরনের প্রদেশ ছিল, অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল, চিফ কমিশন শাসিত 5টি অঞ্চল, আর দেশীয় করদ রাজ্য 550টিরও বেশি। 1947 থেকে 50 সাল পর্যন্ত এই রাজ্যগুলির পুনর্নির্মাণ বা পুনর্গঠন কি স্বাধীনতা থেকে 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান প্রবর্তন কাল পর্যন্ত ভারত ব্রিটিশ ডোমিনিয়নের অংশ ছিল, কিন্তু তারপরে 28টি রাজ্য, অঙ্গরাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। রাজ্যগুলি 4টি শ্রেণীতে বিভক্ত ছিল। 1 নম্বর দেখো, ক শ্রেণীর রাজ্যপাল শাসিত অঞ্চল: অসম, বিহার, বোম্বাই, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, পাঞ্জাব, যুক্তরাষ্ট্র, পশ্চিমবঙ্গ, মাদ্রাজ 9টি। খ শ্রেণীর দেখো, রাজ্য প্রমুখ শাসিত অঞ্চল: হায়দ্রাবাদ, জম্মু কাশ্মীর, মধ্য ভারত ইউনিয়ন, মহীশূর, পাতিয়ালা ইত্যাদি, পাতিয়ালা ও পূর্ব পাঞ্জাব রাজ্য ইউনিয়ন, রাজস্থান, সৌরাষ্ট্র ইউনিয়ন, দিবাঙ্কর, কোচিন ইউনিয়ন, বিন্দু প্রদেশ 9টি। আর গ দেখো যে গ শ্রেণীর চিফ কমিশনার শাসিত রাজ্য: আজমের, ভোপাল, বিলাসপুর, কোচবিহার, দুর্গ, দিল্লি, হিমাচল প্রদেশ, কচ্ছ, মণিপুর, ত্রিপুরা 10টি। এবার খ শ্রেণীর অর্থাৎ ঘ 1, 2, 3, 4 ঘ শ্রেণীর কেন্দ্রশাসিত অঞ্চল: আন্দামান নিকোবর এই দ্বীপপুঞ্জ 1টি। এই কটা সাধারণত আমাদের এই স্বাধীনতার পরেই কিন্তু এই ভাগগুলো হয়েছে। তারপরে আমরা চলে যাব যে 1953 থেকে 56 সাল পর্যন্ত রাজ্য পুনর্গঠন, অর্থাৎ 1953 সালের ডিসেম্বরে মূলত ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়, অর্থাৎ ভাষা ভিত্তিতে আমাদের রাজ্যগুলোকে ভাগ করা হয়। যার সুপারিশ 1965 সালের 1 নভেম্বর ভারতকে 29টির পরিবর্তে 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে পুনর্নির্মাণ করা হয় বা পুনর্বিন্যাস করা হয়। 14টি অঙ্গরাজ্য হলো অসম, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ, বিহার, মুম্বাই, কেরালা, মধ্যপ্রদেশ, মহীশূর, পাঞ্জাব, মাদ্রাজ, রাজস্থান, পশ্চিমবঙ্গ। 6টি কেন্দ্রশাসিত অঞ্চল হলো দিল্লি, হিমাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, মিনিকয় ও আমিন দিভি দ্বীপপুঞ্জ। এইগুলো নিয়ে সাধারণত গঠিত হয়। 1957 থেকে 2020 সাল অর্থাৎ 2020 সাল পর্যন্ত রাজ্য পুনর্গঠন। 1956 সাল থেকে 18 বার সংবিধান সংশোধন হয়েছে। তাহলে 1956 থেকে 2020 পর্যন্ত সাধারণত 18 বার সংশোধন হয়েছে, প্রণয়ন করা হয়েছে, রাজ্য পুনর্গঠন করা হয়েছে। এবং নিচে তার ছক দেখো, তার ভাষা, উন্নয়ন পরিকল্পনা, প্রশাসনিক সুবিধা, সংস্কৃতি, প্রাকৃতিক ভৌগোলিক সাদৃশ্য। তাহলে দেখো এর মধ্যে ভাষা, বিভিন্ন অঞ্চলের ভাষাভাষী মানুষরা বিভিন্ন অঞ্চলে বসবাস করছে, সেই অঞ্চলটা একটা ভাগ করা হয়েছে। আর প্রশাসনিক দিক থেকে সাধারণত এই সুবিশাল রাজ্যের প্রশাসনিক কাজকর্ম চালানোর জটিলতার জন্য রাজ্য পুনর্গঠন করা হয়, যথা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিহার, ত্রিপুরা। 3 নম্বর দেখো উন্নয়ন পরিকল্পনা, অর্থাৎ সুষম আঞ্চলিক উন্নয়ন ঘটানো ও পরিকল্পনা গ্রহণের জন্য উত্তরাখণ্ড, ছত্তিশগড়ের জন্ম হয়। 4 নম্বর দেখো সংস্কৃতি, সামাজিক আচার অনুষ্ঠান আর সংস্কারের পার্থক্যের জন্য একই ভাষা সত্ত্বেও রাজ্য গঠন করা হয়েছে, যথা ঝাড়খণ্ড,
উত্তরাখণ্ড। 5 নম্বর দেখো প্রাকৃতিক ভৌগোলিক সাদৃশ্য, বিভিন্ন প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের জন্য রাজ্য গঠন করা হয়েছে। আর এই রাজ্যের কিছু কিছু রাজ্যের রাজধানী দেখো, রাজ্যগুলো কি কি, হিমাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড, পাঞ্জাব, এর রাজধানী শহরগুলো দিয়েছি, 28টা এখানে রয়েছে। আর সাধারণত নবীনতম রাজ্য হচ্ছে সাধারণত তেলেঙ্গানা। তেলেঙ্গানা আর অমরাবতী এই অন্ধ্রের নবীনতম রাজ্য, হ্যাঁ, বা রাজধানী। এবার চলে আসি যে ভূ প্রকৃতিগত বৈচিত্র্য ভারতকে পৃথিবীর এক ক্ষুদ্র সংস্করণে পরিণত করেছে। প্রাকৃতিক বিভাগ, ভূতাত্ত্বিক গঠন এবং ভূমির উপর বৈশিষ্ট্য অনুসারে ভারতকে 5টি প্রধান ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়েছে। একটা উত্তরে পার্বত্য অঞ্চল, বৃহৎ সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল এবং দ্বীপ অঞ্চল। ক্ষেত্রমান উপদেশীয় মালভূমি বৃহত্তম ও দ্বীপ অঞ্চল ক্ষুদ্রতম। আর অবস্থান, উত্তরে পার্বত্য অঞ্চল, অবস্থান উত্তরের প্রান্ত, বিশ্বের এক উচ্চতম নবীন ভঙ্গিল পর্বতমাল অঞ্চলটি এই অঞ্চলে অবস্থিত। অর্থাৎ নবীন ভঙ্গিল পর্বতটি কি, সাধারণত হিমালয় পর্বত। হিমালয় পর্বত কিন্তু এই নবীন পর্বত, এটি সাধারণত 33 সমুদ্র থেকে উৎপত্তি হয়েছে, কিন্তু এটা কিন্তু এখনো সক্রিয় পর্বত। এই পর্বতটি থাকা একদিকে আমাদের ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, আরেক দিক থেকে কি, প্রাকৃতিক দিক থেকে সাধারণত আমাদের বৈদেশিক আক্রমণ থেকে কিন্তু হিমালয় আমাদেরকে রক্ষা করছে। আর দেখো এই হিমালয় পর্বত আছে বলে আমাদের উত্তরাংশ যেমন প্রাচীরের ন্যায় আমাদের দেশকে রক্ষা করছে, ঠিক এই হিমালয় থেকে উৎপন্ন নদীসমূহ ভারতবর্ষের বিভিন্ন জায়গা দিয়ে বয়ে চলেছে। আর এবং নদী তীরবর্তী অঞ্চলে বড় বড় শহর গড়ে উঠছে, নগর গড়ে উঠেছে। আর আমাদের শিল্পের ক্ষেত্রে আর কৃষিক্ষেত্রে কিন্তু বিপুল অর্থাৎ অসাধারণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এবার দেখো বিস্তার, উত্তর পশ্চিমে পামির গ্রন্থি থেকে নির্গত হয়ে হিমালয় পর্বতশ্রেণী ধনুকের মতো অর্ধচন্দ্রাকৃতি বিস্তৃত। পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে পূর্বে নামচা বড়ুয়া শৃঙ্গ পর্যন্ত প্রায় 2400 কিমি দীর্ঘ এবং প্রস্থ প্রায় 200 থেকে 500 কিমি। ক্ষেত্রমান মোট 7 লক্ষ বর্গ কিমি ক্ষেত্রফল যুক্ত হিমালয় পর্বত অঞ্চলের মধ্যে প্রায় 5 লক্ষ বর্গ কিমি ভারতে রয়েছে। আর ভূপ্রাকৃতিক বিভাগ 2টি উপ অঞ্চলে বিভক্ত, একটা হচ্ছে হিমালয় পর্বতশ্রেণী, আর 2 নম্বর হচ্ছে উত্তর পূর্বের মালভূমি বা উচ্চভূমি অঞ্চল। হিমালয় পর্বতশ্রেণী অর্থাৎ প্রস্থ বরাবর প্রাকৃতিক, বা ভূপ্রকৃতি হিমালয়ের 4টি সমান্তরাল পর্বতশ্রেণী সমন্বয়ে গঠিত। উত্তর থেকে দক্ষিণে তেথিস, হিমাচল শিবালিক এর গভীর উপত্যকা দ্বারা বিস্তৃত। 3বার ভূ আলোড়নের ফলে এটা গঠিত হয়েছে। তেথিস হিমালয় অবস্থান জম্মু কাশ্মীর এবং লাদাখ এ অবস্থিত, অধিকাংশ তিব্বতেই অন্তর্ভুক্ত হওয়ায় একে তিব্বত হিমালয়ও বলা হয়। উৎপত্তি, প্রথমবার ভূ আলোড়ন অর্থাৎ 12 থেকে 7 কোটি বছর আগে। তাহলে দেখো আজ থেকে 12 থেকে 7 কোটি, আমরা ইমাজিন করতে পারছি ঠিক কত বছর আগে সাধারণত সৃষ্টি হয়। বৈশিষ্ট্য, এর 1 নম্বর দেখো এর দৈর্ঘ্য 1000 কিমি, প্রস্থ প্রায় 40 থেকে 225 কিমি, প্রশস্ততর হিমালয়, গড় উচ্চতা 3000 মিটার। 2 নম্বর দেখো এটি ভঙ্গিল এবং মালভূমিময়। জাস্কর সর্বোচ্চ শৃঙ্গ লিওপার্গেল, লাদাখ, কৈলাস, কারাকোরাম এবং আগিল পর্বত বা লাদাখ, আইসান, চীন মালভূমি রয়েছে। কারাকোরাম বা কৃষ্ণগিরি পর্বত বা বসুধার ধবল শীর্ষ গডউইন অস্টিন অর্থাৎ K2 ভারতের সর্বোচ্চ এবং বিশ্বের 2য় উচ্চতম শৃঙ্গ। এটা সাধারণত K2 আমরা আমাদের হিমালয় দেখতে গেলেই আমরা দেখতে পাই, সাধারণত যদি ভাগ্য থাকে আর যদি কুয়াশাচ্ছন্ন থাকে তাহলে আমরা দেখতে পাই না। এতে ভারতের দীর্ঘতম সিয়াচেন হিমবাহ রয়েছে। ভঙ্গিল পর্বত ভারতের উত্তরতম সীমানা রচনা করে। এতে এই কারাকোরাম গিরিপথ বিশ্বের 2য় উচ্চতম গিরিপথ রয়েছে। আর লাদাখ মালভূমি, এটি ভারতের উচ্চতম মালভূমি, পর্বত বেষ্টিত 3500 মিটার। এতে বিশ্বের উচ্চতম গিরি সড়ক সেতু গোরাংগলং 5359 কিমি এবং প্যাঙ্গনগং ও সো মোমারি লবণাক্ত হ্রদ রয়েছে। এটা গেল গডউইন অস্টিন পর্যন্ত। এবার হিমাদ্রি ও হিমালয় বা উচ্চ হিমালয় অবস্থান, তেথিস হিমালয়ের দক্ষিণে ও হিমাচলের উত্তরে অবস্থিত।
জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশে দেখা যায়। উৎপত্তি: তেথিস হিমালয়ের সঙ্গে প্রথমবার ভূয়ালনের উৎপত্তি হয়। বৈশিষ্ট্য: এটি হিমালয়ের উচ্চতম অংশ, গড় উচ্চতা 6100 মিটার। 2 নম্বর, নাঙ্গা পর্বত থেকে নামচা পর্বত পর্যন্ত 2400 কিমি দীর্ঘ এবং প্রায় 25 কিমি প্রশস্ত। 3 নম্বর, অসংখ্য তুষারাবৃত সুউচ্চ শৃঙ্গ রয়েছে, যথা মাউন্ট এভারেস্ট বিশ্বের প্রথম উচ্চতম শৃঙ্গ। এটি শৃঙ্গ এর পূর্বেকার নাম ছিল পিক 15। কাঞ্চনজঙ্ঘা বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ, এটাও এখানে অবস্থিত। লেটাসে মানাসুল, মাকালু ও ধওলাগিরি, অন্নপূর্ণা, কেদারনাথ, কামেট, নন্দাদেবী। 4 নম্বর, বেশ কিছু গিরিপথ আছে যে বুর্জিলাস অর্থাৎ শ্রীনগর লে, জিলেপ লা, নাথুলা, সিকিম চুম্বি, আর পিক্সি লা, ডুংরি লা, উত্তরাখণ্ড তিব্বত অঞ্চল অবস্থিত। হিমাচল বা মধ্য হিমালয় অবস্থান: হিমাদ্রির কিছু দক্ষিণে ও শিবালিকের উত্তরে অবস্থিত। আর উৎপত্তি অনুসারে দ্বিতীয়বার ভূয়ালনের ফলে সাধারণত এটি তৈরি হয়। এবার চলে যাব আমরা ঠিক পরের পাতাতে যাওয়ার আগে এখানে দেখো দুনটা কি জেনে রাখা দরকার। আমাদের কিছু কিছু জিনিস অবশ্যই জেনে রাখা দরকার। যে দুন শিবালিক পর্বতের উত্তরে যে সমতল অনুদৈর্ঘ্য উপত্যকা সৃষ্টি করেছে, উত্তরাখণ্ডের স্থানীয় ভাষায় তাকেই দুন বলে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উৎপত্তি: শিবালিকের উত্থানের ফলে হিমাচল থেকে আগত নদীগুলি গতি বন্ধ হয়ে যায় বা রুদ্ধ হয়ে যায়, হ্রদ সৃষ্টি করে এবং ক্ষয়িত পদার্থ জমা হতে থাকে। পরে এই নদীগুলি শিবালিক কেটে দক্ষিণে প্রবাহিত হলে এদের জল সরে গিয়ে প্রশস্ত সমভূমি গঠন করেছে, যেমন দেরাদুন। দেশের বৃহত্তম দুন অর্থাৎ 75 কিমি দীর্ঘ আর 15 থেকে 20 কিমি চওড়া। আরেকটা দেখো এখানে কাশ্মীর উপত্যকা, জম্মু কাশ্মীরের পীরপাঞ্জাল ও হিমাচল পর্বতের মাঝে বিশ্ববিখ্যাত হ্রদ সমভূমিকে সাধারণত কাশ্মীর উপত্যকা বলে। এটাও একটা প্রশ্ন। আবার দেখো ভূস্বর্গ অর্থাৎ যেটাকে আমরা কাশ্মীরে ভূস্বর্গ বলে জানি, ভূস্বর্গ নামে বিশ্ববিখ্যাত। অর্থাৎ কেন না, এখানকার ডাল, উলার হ্রদ, বরফপূরিত শৃঙ্গ, পপলার, চিনার বৃক্ষের নৈসর্গিক সৌন্দর্যের জন্য এটি সাধারণত ভূস্বর্গ নামে বিখ্যাত হয়েছে। আর উৎপত্তি: প্রাচীনকালে এখানে হ্রদ ছিল যা নদী ও হিমালয় দ্বারা ভরাট হয়ে সমভূমিতে সৃষ্টি করেছে। তো উপত্যকার 100 থেকে 200 মিটার উঁচু ভূমিতে যে এই ধাপযুক্ত উর্বর পলিস্তর সৃষ্টি হয়েছে তাও কারেওয়া নামে পরিচিত। এতে জাফরান চাষ হয়। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুন গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাফরান গুরুত্বপূর্ণ প্রশ্ন। পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ, প্রথম উচ্চতম শৃঙ্গ, আর হিমালয়ের পূর্বেকার নাম, এই সমস্ত কোশ্চেনগুলো সাধারণত আমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ তথা আমাদের মাধ্যমিক 2026-এর জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। এবার দেখো উৎপত্তি বৈশিষ্ট্য। উচ্চতা মাঝারি, গড়ে 3500 থেকে 4500 মিটার। 2 নম্বর, এটি 60 থেকে 80 কিমি প্রশস্ত। অনেক পর্বতশ্রেণী আছে: পেরেপাঞ্জাল, ধওয়াল, মৌসুরি, নাগটিব্বা, মহাভারত। এই দেখো মহাভারত, এই মহাভারত মানে সেই মহাভারত নয়, এটা ভূগোলের মহাভারত। এটাও কিন্তু একটা কোশ্চেন। তো এই মহাভারত নামে যে এই প্রশস্ত তোমার এই দীর্ঘ যে উচ্চতর পর্বতশ্রেণীগুলো রয়েছে, যে তার মধ্যে একটি অর্থাৎ শিবালিক হিমালয়ের মাঝে অনেক সমান্তরাল ও চওড়া উপত্যকা আছে। তো যথা কাশ্মীর, কুলু, কাংড়া উপত্যকা। 5 নম্বর দেখো অনেক গিরিপথ আছে, যথা পীরপাঞ্জাল কাশ্মীর উপত্যকার বা রাজৌরি পঞ্জ অঞ্চলে অবস্থিত, বানিহাল বা জহর টানেল এটা শ্রীনগর ও জম্মুতে অবস্থিত, আর বিডিল ঘোলাভ ঘর
এটা সাধারণত এই শ্রীনগরে অবস্থিত। তাহলে সাধারণত আমরা এই আজকে যেই শিবালিক বা অফ হিমালয় এর অবস্থানের আগে পর্যন্ত ঠিক এইটুকু আমরা ঠিক পড়ে রাখলাম। এর মধ্যে থেকে যত রকম কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো কিন্তু আমি বোর্ডে এবার তোমাদের সঙ্গে আলোচনা করব। আর ঠিক এর পরের ভিডিওতে ঠিক এটা যেখান থেকে শেষ করলাম আমি তার ঠিক পরে থেকেই আমি কিন্তু আবার শুরু করব। তোমরা সেই ভিডিওটাও দেখবে। আমি অতি শীঘ্রই কিন্তু সেই ভিডিওতে যাব, কিন্তু তার আগে আমি এই 2026 সালের সম্ভাব্য যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করব। কোশ্চেনগুলো তোমরা দেখো। কোশ্চেনগুলো হলো যে 1 নম্বর, পৃথিবীকে ভারতকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলা হয় কেন? 1 নম্বর। 2 নম্বর কোশ্চেন দেখো, আমাদের দেশের বৈশিষ্ট্যটা কি? 3 নম্বর, ইন্ডিয়া নামের উৎপত্তি কোথা থেকে? 4 নম্বর দেখো, ভারতকে উপমহাদেশ বলা হয় কেন? 5 নম্বর, সার্ক এর পুরো নাম কি? 6 নম্বর দেখো, ভারতের অবস্থান কোথায়? 7 নম্বর দেখো, ভারতকে উপদ্বীপ বলা হয় কেন? 8 নম্বর দেখো, তামিলনাড়ুর পূর্বেকার নাম কি ছিল? 9 নম্বর দেখো, রাজস্থানের পূর্বেকার নাম কি ছিল? 10 নম্বর দেখো, বর্তমান ভারত কয়টি রাজ্য ও কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত? এখানেই 10টা কোশ্চেন। এই 10টা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আবার দেখো এখানে দিয়েছি 11 নম্বর থেকে। দেখো 11 নম্বর থেকে দেখো, ভারতের দুটি নবীন রাজ্যের নাম লেখো। 12 নম্বর দেখো, হিমালয়ের উৎপত্তি কোথা থেকে? 13 নম্বর দেখো, ভারতের সর্বোচ্চ ও পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গের নাম কি? 14 নম্বর দেখো, ভারতকে হিন্দুস্তান বলা হয় কেন? 15 নম্বর, মাউন্ট এভারেস্টের পূর্ব নাম কি ছিল বা কি? 16 নম্বর দেখো, বিশ্বের উচ্চতম গিরিপথ কোনটি? উচ্চতা কত? 17 নম্বর দেখো, NEFAO PEPSU এর পুরো নাম কি? অর্থাৎ এটা অ্যাব্রিভিয়েশনের মতন আছে, এটা তোমরা খুঁজে নেবে। 18 নম্বর দেখো, ভারতের 3টি গুরুত্বপূর্ণ গিরিপথের নাম লেখো। 19 নম্বর দেখো, ভূপ্রাকৃতিক দিক থেকে মহাভারত আসলে কি? 20 নম্বর দেখো, লাস্ট কোশ্চেন, জাফরান আসলে কি? আমরা এই জাফরান আর এই যে মহাভারত এটা আমরা পড়ার সঙ্গে সঙ্গে একটু তোমাদের বলেছি, কিন্তু তাও তোমরা এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু সেই কোশ্চেনের উত্তর অবশ্যই আছে। আর যদি কোশ্চেনগুলোর উত্তর না পাওয়া যায় তাহলে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবে। আর এর পরের যে ভিডিওটুকু তা কিন্তু আমি এর পরের যে চ্যাপ্টার অর্থাৎ যেটুকু আমি পড়ালাম তারপরের থেকে সেটুকু কিন্তু আমি পরের ভিডিওতে দেখাবো। তার আগে বলবো যে এই ভিডিওটি তোমাদের যদি খুব ভালো লেগে থাকে তারা তো অবশ্যই একটা করে লাইক দেবে, আর আমার সাবস্ক্রাইবার যারা আছো তারাও কিন্তু একটা করে লাইক দিয়ে দেবে। তাহলে কি হবে, তোমার বন্ধুরাও মাধ্যমিক পরীক্ষা 2026 সালের জন্য সাধারণত প্রস্তুত হতে পারবে। আর প্রস্তুত হলে তোমাদের সকলের যেমন লাভ হবে, আমিও ভীষণভাবে মোটিভেটেড হব। আর এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব পরের ভিডিওতে। গুড বাই ফ্রেন্ডস।